সাসপেন্স থ্রিলার মুভির কথা বললে প্রথমেই আসে মালায়ালাম ইন্ডাস্ট্রির কথা। আজ আমি সদ্য মুক্তি পাওয়া এমন এক সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে এসেছি যে মুভির সাসপেন্স এক মুহূর্তের জন্য আপনাকে চোখ ফেরাতে দেবে না, আর মুভির ক্লাইম্যাক্স দেখলে 7 দিন পর্যন্ত তা আপনার মাথায় ঘুরতে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? বলছি 2024 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মিষ্টি সাসপেন্স থ্রিলার মুভি কিসিকিন্দা কান্দামের কথা। কেরালার নেন্দুচালা এলাকাটি ইকোট্যুরিজম এলাকা হিসেবে পরিচিত। সামনে ইলেকশন, তাই এই এলাকায় বসবাসকারী যাদের লাইসেন্সকৃত অস্ত্র আছে তাই স্থানীয় থানায় জমা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রায় সবগুলো জমা পড়েছে, তবে আপ্পু পিল্লা নামে এক এক্স আর্মি অফিসের অস্ত্রগুলো এখনও জমা পড়েনি। এটি হচ্ছে ম্যারেজ রেজিস্টার অফিস। অজয় আর অর্পণার আজ বিয়ে। ফর্মালিটি পূরণ করার আগেই অজয়ের কাছে থানা থেকে একটি ফোন আসে। একজন এসআই বলছিল, আপ্পু পিল্লা কি আপনার বাবা? তার রিভলভারের গুলি এখনও জমা পড়েনি, আজকের মধ্যে জমা দিতে হবে। আমরা তার নম্বরে কল করেছি কিন্তু রিসিভ করছে না। অজয় বলে, আসলে আমি একটু বাহিরে আছি, বিকেলে বাসায় গিয়ে ব্যাপারটা দেখছি। কিন্তু এসআই বলে, আমাদের হাতে সময় কম, তাই আপনাদের বাড়িতে লোক পাঠাচ্ছি, আপনি শুধু আপনার বাবাকে বলে দিন। এরপর অজয় তার বাবা আপ্পু বিল্লাকে কল করে। এরপর জানতে চায় গানটি পেয়েছে কিনা। আপ্পু বিল্লা বলে, না পাইনি, খুঁজছি। আপ্পু একটু খিসখিসে মেজাজের, তাই তাকে ধমক দিয়ে কলটি কেটে দেয়। এর মধ্যে অজয়ের বন্ধু শিবা বলে, তোকে আগেই বলেছিলাম সকালে যদি গানের মিসিং কমপ্লেন লেখাতি তাহলে এখন এই ঝামেলা হতো না। এই শিবা মূলত পুলিশের কনস্টেবল। শিবা বলছিল, যাই হোক এখানকার কাজ শেষ করি। এরপর অজয় আর অপর্ণার বিয়ে হয়। অজয়ের এটি দ্বিতীয় বিয়ে। অজয়ের আগের ওয়াইফ প্রবীণা 2 বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে, আর এই ছেলেটি প্রবীণার ভাই প্রসব। খবর পেয়ে অজয়ের সাথে দেখা করতে এসেছিল। এরপর অজয় অপর্ণাকে নিয়ে বাড়ি ফিরে যায়। গিয়ে দেখে বাড়ির বাইরে অনেক লোকের ভিড় করে আছে। ভিতরে পুলিশ আপ্পুকে জিজ্ঞাসাবাদ করছে। মূলত আপ্পুর একটি লাইসেন্সকৃত পিস্তল ছিল যেটি মিসিং। এসআই থানায় খবর নিয়ে জানতে পারে 3 বছর আগেও গানটির লাইসেন্স নবায়ন করে হ্যান্ডওভার করা হয়েছে। অজয় এলে অজয় জানায়, আমি তার ছেলে, ফরেন্স ডিপার্টমেন্টে চাকরি করি। এসআই বলে, তোমার কথা শিবা বলেছিল। তখন শিবাও আসে। এসআই বলছিল, তোমরা থাকতে এমন কাজ কি করে হয়? সামনে ইলেকশন, এর মধ্যে গান মিসিং, যদি কারো হাতে পড়ে গানটির মিসইউজ হয় তাহলে বুঝতে পারছো কি হতে পারে। তোমরা একটা রিটার্ন কমপ্লেনও দাওনি। এসআই আপ্পুকে বলছিল, আপনার মতো একজন এক্স আর্মি অফিসার কিভাবে এই ভুল করতে পারে। তখন আপ্পু উত্তেজিত হয়ে বলে, আমি জানি আমি কি করি, দরকার হলে আপনি থানায় আমার বিরুদ্ধে মামলা করেন, আমি সকালে থানায় চলে যাব। বলে আপ্পু চলে যায়। এরপর এসআই অজয়কে বলে, দেখো উনি হয়তো এই জটিলতা বুঝতে পারছেন না, কাল সকালে থানায় এসে একটি রিটার্ন কমপ্লেন করে যেও, আর বাড়িতে ভালো করে খুঁজে দেখো। বলে তারা চলে যায়। সিন চলে যায় রাতে। অজয় তার বড় ভাই প্রসাদের সাথে কথা বলছিল। প্রসাদ মূলত বহু বছর আগে এখান থেকে চলে গেছে, এখন আর তাদের মাঝে কোনো কানেকশন নেই। প্রসাদ অপর্ণার কাছে জানতে চায়, তোমার জবের কি খবর, আর ফিরচোক হবে? অপর্ণা জানায়, আমি জব রিজাইন করেছি, আপাতত কোনো প্ল্যান নেই। কথা শেষে অজয় আর অপর্ণা ঘরে ফিরে আসে। অজয় বলছিল, বাবা একটু স্ট্রিক্ট টাইপের, মিলিটারি ডিসিপ্লিন ফলো করে, তো তবে তাকে হ্যান্ডেল করা খুব বেশি কষ্ট না। এর মধ্যে আপ্পু এসে বলে, কাল মানিয়াকে 2জন লোক নিয়ে আসতে বলিস, গাছে চড়াতে হবে। সিন চলে যায় পরের দিন। অপর্ণা ঘুম থেকে উঠে চা হাতে বাড়ির চারপাশ দেখছিল। তখন ওই অপর্ণা দেখে গাছে একটা রেডিও ঝুলছে। অজয় এসে বলে, আসলে সামনের রিজার্ভ ফরেস্ট, বন্যপ্রাণীদের অভয়ারণ্য, বানরের দলরা এইদিকে বসবাস করে। ওরাই ঘর থেকে এটা ওটা নিয়ে গাছের মগডালে রেখে দেয়। আর শুধু রেডিও না, গাছের মাথায় এমন অনেক কিছুই পাওয়া যাবে। আর বানর ছিল চাচুর নাম্বার 1 শত্রু। এই চাচু মূলত অজয়ের ছেলে, 3 বছর যাবৎ নিখোঁজ। তবে এই বিষয়ে আমি পরে বলছি। বানরের কথা শুনে অপর্ণা বলছিল, গান তো খুব বেশি ওজন না, যদি বানরের গানটি নিয়ে যায়। অজয় বলে, বাবা কি আদেশ দিল শুনলে না? এরপরে দেখা যায় মানিয়া তার লোকজন নিয়ে এসে গাছে গাছে উঠে তল্লাশি করছে, উদ্দেশ্য গানটি পাওয়ার। কিন্তু অনেক খোঁজার পরেও সে গানটি পাওয়া যায় না, শুধু চাচুর কিছু খেলনা পাওয়া যায়। এরপর দেখা যায় আপ্পু রেডি হচ্ছে। আপ্পু কিছু নোটবুক নিয়ে ঘরে তালা দিয়ে বের হচ্ছিল, তখনই দেখে দরজা তালা কাজ করছে না, এই জন্য দরজা খোলা রেখেই চলে যায়। আপ্পু জঙ্গলের মধ্য দিয়ে সমুদ নামে একজনের সাথে দেখা করতে আসে। এই সমুদ মূলত দেশি মদের ব্যবসা করে। এখান থেকে সিন চলে যায় রাতে। চাচুকে খোঁজার বিষয়ে অজয় একটি এনজিওর সাথে ভার্চুয়াল কথা বলছিল। এখানে অজয়ের কথায় জানা গেল, চাচু 3 বছর আগে মার্চের 20 তারিখে নিখোঁজ হয়। তখন চাচু 7 বছরের। সব তথ্য নেওয়ার পর তারা জানায় তারা বিষয়টি দেখবে। এর পরবর্তী দিন অজয় অফিসে গিয়ে দেখতে পায় জঙ্গলের মধ্যে 11 নম্বর ব্লকে গুলিবর্ষণ হয়েছে। এই জন্য অজয় তার এক কলিগকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা দেয়। অন্যদিকে আপ্পুকে দেখা যায় বিএমসি হসপিটালে গিয়ে হসপিটালের স্টাফের কাছে একটি রিপোর্ট চাচ্ছে। এদিকে অজয়রা ঘটনাস্থলে পৌঁছে গেছে।
পুলিশ এবং আর্মি এসে তল্লাশি চালাচ্ছে। আবার সমুদকে এখানে দেখে একজন বলছিল, তুমি এখানে কি করছো? তোমার বিষয়ে সবাই জানে। মূলত এখানে মাঝে মধ্যে মাওবাদীদের প্রশিক্ষণের কাজ চলে। আবার সমুদ 40 বছর আগে মাওবাদীদের সাথে কাজ করত, তাই সমুদকে সবাই ওই নজরেই দেখে। ফায়ারিংয়ের আলামতগুলো পর্যালোচনা করে দেখা যায় যে এটি কোনো রাইফেলের গুলি নয়, ছোট পিস্তল থেকে ফায়ার করা হয়েছে। এটা শুনে অজয়ের একটু চিন্তা হয়, কারণ তার চিন্তা তার বাবার গান নয় তো আবার। এরপর বাড়ি ফিরে অজয় তার বড় ভাই প্রসাদের সাথেও বিষয়টি শেয়ার করে। প্রসাদ জানতে চাচ্ছিল সমুদ কি এখনও বাবার সাথে দেখা করে। অজয় জানায় মাঝে মধ্যে আসে, তবে প্রসাদের কথা, ওর এখনও মাওবাদীদের সাথে কানেকশন থাকতে পারে। বাবাকে যত দূরে রাখতে পারিস ততই ভালো। কথার মাঝে প্রসাদের মেয়ে প্রসাদকে খেলতে টানাটানি করছিল। এটা দেখে অজয়ের চাচুর কথা মনে পড়ে যায়। অজয় একটু ইমোশনাল হয়ে পড়ে। এদিকে অনেক রাত হয়ে গেছে, আপ্পু এখনও বাড়ি ফেরেনি। অপর্ণা বলছিল বাবাকে একটু কল করে দেখো না। অজয় বলে এটি ওনার রেগুলার টাইম, এসে পড়বে। তো কিছুক্ষণ পরে আপু ফোন করে জানায় জঙ্গলের মধ্যে তার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে। এটা শোনা মাত্রই অজয় অপর্ণাকে নিয়ে দ্রুত ছুটে যায়। এরপর অজয় গাড়িতে উঠে গাড়ি প্রথমবার স্টার্ট দিলেই সেটা স্টার্ট নিয়ে নেয়। তবে সে ধারণা করে ইঞ্জিন ঠান্ডা হওয়ার কারণে হয়তো হতে পারে। এরপর তারা বাড়ি চলে আসে। রাতে আপ্পুকে দেখা যায় বাড়ি থেকে একটু দূরে একটি জায়গায় গিয়ে কিছু ডকুমেন্টস পোড়াচ্ছে। অপর্ণা দূরে আগুন দেখে অজয়কে জানায়। অজয় বলে ওই জমিটা তো আমাদের, আর পাশের জমিতে যারা কাজ করে তারা তো সন্ধ্যায় চলে যাওয়ার কথা। অজয় সামনে গিয়ে দেখতে চাচ্ছিল, কিন্তু তখনই বৃষ্টি শুরু হয়, তারা আর সামনে যেতে পারেনি। তবে পরের দিন সকালে আপ্পু খেয়াল করে অজয় আর অপর্ণা ওই জায়গাতে যাচ্ছে। অজয়টা জায়গাটি দেখে শিবাকে জানায়। সে ভালো করে দেখে আর জানতে চায় আগে কখনো এমন হয়েছে। অজয় বলে না তো। শিবা বলে এখানে 2 থেকে 3 ফুট পরিমাণ ছায়ার স্তূপ পড়েছে, ছায়ার মধ্যে নতুন ঘাসও গজিয়েছে। তাই এটা দেখে মনে হচ্ছে এটা একদিনের কাজ নয়, বহুবার এখানে পোড়ানো হয়েছে। তবে শিবা ধারণা করে পাশের জমি শ্রমিকরা হয়তো ময়লা আবর্জনা পুড়িয়েছে, যেহেতু জমিটা তাদেরই তাই চিন্তার কিছু নেই। তবে যাওয়ার আগে শিবা জানতে চায় সমুদ কি এখনও এখানে আসে। অজয় বলে না। কেন? আসলে থানায় আলোচনা হচ্ছে তোর বাবা নাকি ইদানিং সমুদ্রের সংস্পর্শে থাকে, আবার জঙ্গলে গুলাগুলি নিয়েও সমুদ্রকে নিয়ে কথা উঠছে। আপাতত তোর বাবাকে ওর থেকে দূরে রাখিস, অযথা ঝামেলা করে কী লাভ। সিন পরের দিন শিবা থানায় এসে জানতে পারে চাচ্চুর বিষয়ে কানাকাটা থেকে একটি মেইল এসেছে। শিবা দ্রুত অজয়কে বিষয়টি জানালে তারা সবাই কানাকাটার উদ্দেশ্যে বের হয়ে যায়। যাওয়ার পথে ট্রেনের মধ্যে শিবা বলছিল আমরা ওই সময় যথাসাধ্য খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও চাচুকে পাইনি। অজয় বলে চাচু একটা খেলা খেলতো, যা মনে করার চেষ্টা করছি, কিন্তু নামটা কোনোভাবেই মনে পড়ছে না। আর পড়বি বা কীভাবে? প্রবীণার ক্যান্সার ধরা পড়ার পর ওর ট্রিটমেন্ট নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে চাচুর খেয়ালই রাখতে পারিনি। এদিকে আপ্পুকে দেখা যায় চাচুর মিসিংয়ের সম্পর্কিত সব তথ্য নিয়ে নিজের মতো করে তদন্ত করছে। চাচু মিসিংয়ের পর থেকে যেখানে যা কিছু পেয়েছে সবই তার কাছে আছে। এসব কিছু পর্যালোচনা করে আপ্পু আবার সমুদ্রের সাথে দেখা করে। এদিকে অজয়রা কানাকাটাতে পৌঁছে একটি হসপিটালে মর্গে যায়। তবে পুলিশ তাদেরকে যে বডিটি দেখায় সেটা চাচুর না হয় তারা আবার ফিরে আসে। সিনের পরের দিন বাড়ির সবাই তথ্য নিতে এক মহিলা আসে। আপ্পু তাকে ডকুমেন্টস দিলে সে বারবার মুখে জানতে চাচ্ছিল, কিন্তু কেন যেন আপ্পু বারবার বলছিল কাগজে তো সব লেখাই আছে। অপর্ণা খেয়াল করে আপ্পু তার হাতে ফোন দেখে দেখে সবার নাম বলছে। এই জন্য অপর্ণা অজয়কে বলে বাবা কখনো আমার নাম ধরে ডাকেনি, যখন দরকার পড়ে শব্দ করে। হঠাৎ দেখে মনে হয় রাগান্বিত, কিন্তু পরে কিছুই বলে না। এমন আচরণ করে মনে হয় যেন কিছুই হয়নি। আমি তার ফোন চেক করে দেখলাম, তার ফোনে শুধু 10টি নম্বর সেভ করা, আর বাকি সব শুধু আমাদের তথ্য। আমি জানি না কথাটা কীভাবে তোমাকে বলবো। তখনই আপু অজয়ের কাছে জানতে চায় আমি তোমাকে কাঠমিস্ত্রিকে ডাকতে বলেছিলাম। অজয় জানায় কল করেছি। আপু বলে শুধু কল করলেই হবে না, কালকের মধ্যে আমার দরজার লক ঠিক করা যায়। যাওয়ার সময় আপু অপর্ণার দিকে তাকিয়ে চলে যাচ্ছিল। এই জন্য অজয় জানতে চায় তুমি বাবার ঘরে ঢুকেছিলে? সে তার ঘরে কাউকে অ্যালাউ করে না, আর কেউ ঢুকলে সে বুঝে ফেলে। অপর্ণার কথা আমি তো সেটাই বলছি, পরিবারের কেউ ঘরে ঢুকলে এমন কেন রিয়্যাক্ট করবে? অজয় বলে সে পছন্দ করে না, এই জন্য রিয়্যাক্ট করে। অপর্ণা জানতে চায় সে কেন এমন, এটা কখনো চিন্তা করে দেখেছো? অপর্ণা একটা মেডিসিন দেখায় এবং বলে এটা বাবার রুমে পেয়েছি, এটা ডিপ্রেশনের ট্যাবলেট। আবার বাইরের মানুষের সাথে যে ব্যবহার করে সেগুলো খুব রহস্যজনক। সেদিন বাবার আর্মির ফ্রেন্ড যখন কথা বলছিল বাবা কেমন যেন একটু প্যানিক ছিল, বারবার হাতের নোটপ্যাড দেখে দেখে কথা বলছিল।
আবার কিছু লিখেও রাখছিল। এমনকি সেদিন বাবা বলল তার গাড়ি স্টার্ট নিচ্ছে না। আমার সেদিনের ব্যাপারটা নিয়ে সন্দেহ হয়, হয়তো সে বুঝতে পারছিল না বাড়ি ফেরার রাস্তা কোনটা। আমার মনে হয় বাবাকে এটা ডক্টর দেখানো উচিত। সব শুনে অজয় দরজা বন্ধ করে দিয়ে বলে, বাবার মনে রাখার সমস্যা আছে, সে ভুলে যায়। যেমনটা তুমি বলেছ, চাচু এমন প্রথম বুঝতে পেরে আমাকে বলেছিল। এখানে দেখানো হয় চাচু দেখছিল আপু কখন কোথায় কি করে কি রাখে তার কিছুই মনে থাকে না। এই জন্য চাচু প্রবীণা আর অজয়কে এই বিষয়টি জানায়। এরপর অজয় রাতে খাবার টেবিলে বসে আপুকে ডক্টরের পরামর্শ দিচ্ছিল। তখন আপু উত্তেজিত হয়ে খাবার ফেলে উঠে চলে গিয়েছিল। অজয় বলে, আমরা বাবাকে কনভিন্স করতে কোনো মতো একটা প্ল্যান করেছিলাম। বাবার সাথে চাকরি করতো জ্যাকব আঙ্কেল। একদিন তিনি দেখা করতে আসে। অজয় জ্যাকবকে বলছিল, বাবা কারোর সাথে খুব বেশি কথা বলে না। জ্যাকব বলে, আসলে তোমার বাবা মনে রাখতে পারে না, সে অন্য কাউকে সেটা বুঝতেও দিতে চায় না, তাই মানুষের সংস্পর্শে কম আসে। অজয় জানতে চায়, তাহলে আপনাকে চিনতে পারলো কিভাবে? জ্যাকব বলে, আসলে তোমার বাবার ঘরে আর্মির পোশাকে কিছু ছবি আছে, সেগুলো দেখে সে বুঝতে পারে সে আর্মিতে ছিল। এর বাড়ি ঈশ্বরই ভালো জানে কোনটা তার মনে আছে আর কোনটা নেই। অজয় জানতে চায়, আপনি কবে থেকে বুঝতে পারছেন যে বাবারই সমস্যা আছে? জ্যাকব তখন হেসে বলে, কেন তুমি জানো না? এই জন্যই তো তোমার বাবাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছিল। জ্যাকব বলে, তোমার বাবা ছিল খুবই ডিসিপ্লিন এবং পারফেকশনিস্ট। সে খুব সহজে রেগে যেত, আবার সব কিছু ভুলে যেত। এটা নিয়ে আমাদের মধ্যে হাসি তামাশাও হতো, তবে আমরা এটাকে মাইনর প্রবলেম ভেবে কখনো হায়ার অথরিটিকে জানাইনি। তবে একদিন তার সার্ভিস পিস্তল হারিয়ে যায়, আর সেটা নিয়ে বড় সমস্যার সৃষ্টি হয়। ও কখনো মেডিকেল চেক আপ করাতো না বা কাউকে ওর সম্পর্কে বুঝতেও দিতে চাইতো না, কারণ ও মনে করতো এতে ওর সম্মানহানি হবে। তবে কয়েকদিন পর ওয়াশিং মেশিনের ভিতরে পিস্তলটি পাওয়া যায়। এরপরে কর্তৃপক্ষের নজর কাড়ে। কর্তৃপক্ষ জানতো এটা জানাজানি হলে আর্মির সম্মানহানি হবে, তাই তারা মেডিকেলের ইস্যু দেখিয়ে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেয়। জ্যাকব আপু সেই টার্মিনেশন অর্ডারে ফটোটিও দেখায়। সিন বর্তমানে। অজয় অপর্ণাকে বলে, আমি তোমার থেকে গোপন রাখতে চাইনি। বাবা আর্মি থেকে এসেছে আজ 16 বছর, কিন্তু এই 16 বছর যাবৎ সে তার ভুলে যাওয়ার বিষয়টা গোপন রাখার চেষ্টা করছে। তুমি একবার ভেবে দেখো, একজন একা ব্যক্তি সেই জন্য কতটুকু স্ট্রাগল করে। বাবা কখনো তার সম্মান হারাতে চায় না, যে কোনো মূল্যে তার সম্মান ধরে রাখতে চায়। আর সন্তান হয়ে তাকে সাপোর্ট করাটা কি আমার দায়িত্ব না, বলো? অজয়ের কথা শুনে অপর্ণা বুঝতে পারে কেন অজয় তাকে জানায়নি। এর পরবর্তী দিন অপর্ণা অজয়ের ল্যাপটপে থাকা চাচুর ভিডিওগুলো দেখছিল। চাচুর দুষ্টু মিষ্টি সব ঘটনা। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায় আপু চাচুকে বকা দিচ্ছে। এটা দেখে অপর্ণা অজয়ের কাছে জানতে চায় বাবা আর চাচুর সম্পর্কটা ঠিক কেমন ছিল। অজয় বলে, প্রবীণের ক্যান্সার ধরা পড়ার পর ওর ট্রিটমেন্ট নিয়ে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়ি যে তখন 2.5 বছর চাচু বাবার সাথেই বেশি সময় কাটিয়েছে, কিন্তু বাবার কঠোর মিলিটারি ডিসিপ্লিন ওকে আরও বেশি অ্যাগ্রেসিভ করে দিচ্ছিল। তখন অপর্ণার মনে পড়ে অজয় বলছিল তার কোনটা মনে আছে আর কোনটা মনে নেই একমাত্র ঈশ্বরই জানে। অপর্ণা বলে, এমনটা তো হতে পারে চাচুর মিসিংয়ের ব্যাপারে বাবা কিছু জানে কিন্তু সে ভুলে গেছে। চাচু যেদিন নিখোঁজ হলো তুমি প্রবীণাকে নিয়ে হসপিটালে গিয়েছিলে, আর বাড়ি ফেরার পর তোমরা চাচুর নিখোঁজের বিষয়টা জানতে পেরেছিলে। ওই সময় একমাত্র বাবাই বাড়িতে ছিল। এমনও তো হতে পারে বাবা জানে চাচুর কি হয়েছিল কিন্তু সে ভুলে গেছে। এটা শোনার পর অজয় গভীর চিন্তায় পড়ে যায়। এর মধ্যেই দেখা যায় পুলিশের গাড়ি এসেছে। মূলত অজয়দের থেকে 2 বছর আগে এই জমিটা একজন কিনেছিল। সে বাড়ি বানানোর জন্য মাটি খনন করছে, আর লেবাররা সেখানে মাটি খুঁড়তে গিয়ে কঙ্কাল পেয়েছে, তাই পুলিশকে জানিয়েছে। পুলিশ দেখে অজয় এগিয়ে আসতেই শিবা বলছিল, তুই এখানে কেন? তুই যা, আমি যাওয়ার সময় দেখা করে যাব। অজয় শুধু জানতে চাচ্ছে বডিটা কার, জানা গেছে? শিবা বলে, ফরেন্সিক টিম এখনও আসেনি, আসলে জানাবো। এদিকে জানা যায় কঙ্কালটা ছোট আকৃতির। আবার এদিকে আপু বাড়ির দোতলায় দাঁড়িয়ে সব কিছু দেখছিল। অজয়ের মনে শুধু ঘুরপাক খাচ্ছে, অপর্ণা যেমনটা বলল তেমন কিছু হয়নি তো আবার। এর মধ্যে ফরেন্সিক টিম এসে পরীক্ষা নিরীক্ষা করে জানায় এটা কোনো মানুষের কঙ্কাল না, এটা একটা বানরের কঙ্কাল। এরপর রাতের বেলায় ভেটেরিনারি ডক্টর অশোক এসে জানায়, আমরা বানরের কঙ্কাল দেখে প্রথম নর্মাল কেস ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি কেসটা জটিল হয়ে পড়েছে। এটা আর্মস কেস, পুলিশও ইনভলভ। আর তোমার বাবার মিসিং গানের কি অবস্থা তা কিছু জানতে পেরেছ? অন্যদিকে অপর্ণা দেখে আপু নিজের রুমে বেশ কিছু কাগজপত্র নিয়ে কিছু একটা করছে।
এরপর অজয় ফিরে এসে অপর্ণাকে জানায় যে ওই বানরের কঙ্কালের রিপোর্ট এসেছে, বানরটি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল। অপর্ণা জানতে চায় জমির মালিক কি বলেছে। অজয় বলে সে তো আউট অফ স্টোরি, কারণ সে 2 বছর আগেই এই জমিটা আমাদের থেকে কিনেছিল, কিন্তু বানরের কঙ্কাল তো 3 বছরের পুরনো। এদিকে পুলিশের কাছে তথ্য এসেছে বানরের গায়ে যে গুলিটি ছিল এটি বড় বন্দুকের নয়, ছোট অস্ত্রের। এজন্য পুলিশ এখন আপ্পুর মিসিং গানটা নিয়ে ভাবতে শুরু করেছে। তাদের ধারণা আপ্পু কিছু একটা লুকাচ্ছে। তারপর আবার 3 বছর আগে তার নাতি নিখোঁজ হয়েছিল, বানরটি 3 বছর আগে মরেছে, তাও পিস্তলের গুলিতে। সন্দেহটা খুবই স্বাভাবিক। এদিকে অজয় কোথা থেকে ফিরছিল, তখন ফেরার সময় খেয়াল করে আপ্পু জঙ্গলের মাঝে সমুদ্রের সাথে কথা বলছে। এরপর আপ্পু যখন চলে যাচ্ছিল অজয় জানতে চায় তোমার গাড়ি কোথায়। আপ্পু বলে তেল নেই, কিন্তু অজয় বলে আমি তো সকালেই ট্যাঙ্ক ফুল করলাম। অজয় আপ্পুকে গাড়িতে তুলে নেয়। এরপর যেতে যেতে অজয় বলছিল ওই জমিতে যে বানরের কঙ্কাল পাওয়া গেছে সেই কেসটি জটিল হয়ে যাচ্ছে। আমরা জমি বিক্রি করেছি 2 বছর আগে, কিন্তু কঙ্কালটি 3 বছরের পুরনো। আবার টেস্ট রেজাল্ট বলছে বানরটি পিস্তলের গুলিতে মারা গিয়েছিল। আপ্পু বলে এটা তো আর এটা প্রমাণ করে না যে আমার পিস্তলের গুলিতে মরেছে। অজয় বলে তা না, তবে পুলিশ আপনাকে প্রশ্ন করতে পারে। এরপর তারা বাড়ি ফিরে আসে। এর পরবর্তী দিনে আপ্পুকে দেখা যায় আপ্পু আবার সেই বিএমসি হসপিটালে গিয়েছে এবং সেখান থেকে আপ্পু একটি রিপোর্ট কালেক্ট করে একটি নোটবুকে কি যেন লিখে রাখে। এরপর সে বাড়ি ফিরছিল, কিন্তু বাড়ি ফেরার পথে মোড়ে এসে সে বুঝতে পারছিল না সে কোন দিকে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটি বাস আসে এবং বাসের পিছনে লেখা দেখে ওটা ফলো করে সে বাড়িতে আসে। তার মানে অপর্ণা যা ধারণা করেছিল সেটাই সঠিক। এই ব্যক্তির নাম শেখর। শেখর মূলত আপ্পুর ডক্টর, কিন্তু শেখর নিজেকে আর্মি পার্সন পরিচয় দিয়ে আপ্পুর ট্রিটমেন্ট চালাচ্ছে। প্রতি 2-3 মাস পর পর সে একবার করে চেক আপ করতে আসে। এটি মূলত এক ধরনের থেরাপি যা মানসিক কনফিডেন্স বাড়াতে সাহায্য করে। এদিকে আপু প্রত্যেকের জন্য আলাদা আলাদা নোটস বানিয়ে রেখেছে, যার সাথে যখন কথা বলে নোটস দেখে দেখে কথা বলে। আপু এই জন্য নোট বের করে প্রত্যেকটা বিষয় দেখছিল আর সে কথাগুলো বলছিল যাতে শেখর কিছু বুঝতে না পারে। এদিকে অজয় আর অপর্ণা বাড়িতে নেই। আপু এর নোটের মধ্যে খেয়াল করে দেখে যে সে আগের বার লিখে রেখেছিল শেখরকে তার আর্মি পার্সন বলে মনে হয় না, আর সে বারবার পুরনো গল্প করার চেষ্টা করে তার থেকে সাবধান থাকতে হবে। আপুর যে সমস্যাটা, এই ধরনের রোগীদের ট্রাস্ট ইস্যু থাকে, তারা কিছুতেই চায় না তাদের বিষয়ে কেউ জেনে যাক। যদি সে এমনটা বুঝতে পারে তবে সে খুব বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। তেমনটাই আপু বুঝতে পেরে শেখরকে এমন সব প্রশ্ন করছিল শেখর তার কোনোটাই জবাব দিতে পারছিল না। এই জন্য উপায় না পেয়ে শেখর বের হওয়ার চেষ্টা করলে আপু তাকে ধরে ফেলে। এরপর দুজনের মাঝে ধস্তাধস্তিও হয়। কিছুক্ষণ পর আপু বিষয়টি ভুলে যায়। এই জন্য শেখর আপুর নোটসগুলি সরিয়ে ফেলে। এতক্ষণে অজয়রাও এসে পড়েছে। এরপর শেখর চলে যায়, কিন্তু আপু তখনও কিছু বুঝে উঠতে পারছিল না যে কি হচ্ছে। সিন চলে যায় থানায়। দুজন ফটোগ্রাফার ফটো তুলতে গিয়েছিল। তাদের তোলা একটা ফটোতে বানরের হাতে পিস্তল দেখা যাচ্ছে, আর এটা নিয়ে এখন সবাই চিন্তিত। যদি পিস্তলে গুলি থাকে তাহলে সেটা সবার জন্যই হুমকি স্বরূপ। এজন্য ওই এলাকায় 144 দ্বারা জারি করা হয়। ধারণা করা হয় পিস্তলটি আপ্পুর মিসিংয়ের পিস্তল হবে। এজন্য আইডেন্টিফাই করতে আপ্পুকে আনা হয়। অজয় শুধু ভয় পাচ্ছে যদি পিস্তলটা বাবা আইডেন্টিফাই করেই ফেলে তাহলে ওই পিস্তল দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হলে পুলিশ বাবার নামে কেস দিবে। তবে যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়। আপ্পু পিস্তলটা দেখে কনফার্ম করে এটা তার পিস্তল, আর এটা শুনে কেউ কেউ বলছিল ছবি দেখে কিভাবে আইডেন্টিফাই সম্ভব, আর কেউ কেউ বলছে এটা তো খেলনা পিস্তলও হতে পারে। কিন্তু সিআইয়ের কথা, যতক্ষণ না আপ্পুর পিস্তল পাওয়া যাচ্ছে ততক্ষণ পাবলিকের জন্য আশঙ্কাজনক। তাই সিদ্ধান্ত নেয় আপ্পুর লাইসেন্স ক্যান্সেলের আবেদন করা হবে, তার সাথে সবকিছুর উপর নজরদারি বাড়ানো হবে। এদিকে আপ্পুকে দেখা যায় আপ্পু তার কিছু কাগজপাতি নিয়ে ওই রাতে যেখানে কাগজ পুড়িয়েছিল সেখানেই সব পুড়িয়ে দিচ্ছে। অপর্ণা দূর থেকে সবকিছু দেখছিল। এই জন্য আপ্পু সরে যেতেই অপর্ণা সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তখন আপ্পু এসে বাধা দেয়। এরপর অপর্ণা আগুন নেভাতে গেলে দুজনের মধ্যে স্ট্রাগল হয়, আর এটা দেখে অজয় দৌড়ে এসে দুজনকে সরিয়ে দেয়। অপর্ণা বলছিল বাবা কি যেন পোড়াচ্ছে দেখো। তখনই আপ্পু ভুলে যায় সে কি করছিল। এই জন্য আপ্পু অজয়দের দেখে বলছিল তোমাদের কোনো সমস্যা থাকলে ঘরে গিয়ে সমাধান করো, প্রতিবেশীরা দেখলে কি বলবে। অজয় এটাও খেয়াল করে আপ্পু বাড়ির ডিরেকশন ভুলে গেছে। তবে আপ্পু চলে যেতেই অজয় জানতে চায় তোমার হয়েছে। অপর্ণা বলে দেখো বাবা নিশ্চয়ই কিছু প্ল্যান করছে। অজয় বলে দেখো তুমি কিন্তু ওনার সম্পর্কে গুজব ছড়াচ্ছ। তোমাদের কাছে আপ্পু পিল্লা একজন সন্দেহজনক ব্যক্তি, কিন্তু আমার কাছে সে আমার বাবা। বলে অজয় চলে যায়। এর পরের সিন থানায়। আব্বুকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ মূলত আপুর সাথে সমুদ্রের ঘনিষ্ঠতা নিয়ে সন্দেহ করছিল, তাই সমুদ্রকে ডেকে সকালে স্টেটমেন্ট নিয়েছে। সিআই বলছে, সকালে সমুদ্র আমাদের স্টেটমেন্ট দিয়েছে যে ওই জমিতে বানরের কঙ্কাল পাওয়া গিয়েছে। তা আজ থেকে 3 বছর আগে মার্চ মাসের শেষ সপ্তাহে আপনার পিস্তলের গুলিতে ওই বানরটি মারা যায়। কিন্তু এরপর ওই পিস্তলটি কি হয়েছে তা সমুদ্র বলতে পারে না। এখন আমাদের বাকি স্টোরিটা জানতে হবে। এদিকে শিবা ও অজয়কে কল দিয়ে জানিয়ে দেয় যে সমুদ্রের জবানবন্দি নেবার পরে তোর বাবাকে জিজ্ঞাসাবাদ করতে আনা হয়েছে, তাই যত দ্রুত সম্ভব সমুদ্রের সাথে কথা বল। এই জন্য অজয়রা সমুদ্রের সাথে দেখা করে। এরপর সমুদ্র অজয়দের বলে, ওই দিন আমি রেঞ্জ অফিস থেকে ফেরার পথে তোমার বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম। সিন ফ্ল্যাশব্যাকে সমুদ্র বাড়ির কাছে যেতে গান ফায়ারের শব্দ পায়। এরপর গিয়ে দেখতে পায় আপ্পু চাচুকে মারছে। সমুদ্র দৌড়ে গিয়ে বাধা দেয় এবং বলে, বাচ্চাকে মারছো কেন? আপ্পু বলে, ও বাচ্চা, দেখো কি করেছে। আমার গান চুরি করে এনে গুলি করে বানরটাকে মেরে ফেলেছে। এখন ওর জন্য আমি দায়বদ্ধ থাকবো। আসুক আচ্ছা ও বাবা মা। সমুদ্র জানতে চায় ওরা বাড়িতে নেই। আপ্পু বলে, ওরা তো খুব সহজে এটাকে আমার কাছে রেখে চলে যায় আর আমাকে সব পোহাতে হয়। সমুদ্র বুঝায়, এখন শান্ত হও, কেউ দেখতে পেলে ঝামেলা হবে, আর এটার একটা ব্যবস্থা করি। এরপর সমুদ্র নিজ হাতে বানরটিকে ওই জায়গায় মাটি দিয়ে চাপা দিয়েছিল। কিন্তু সমুদ্র কাজ করে ফিরে এসে লক্ষ্য করে আপ্পু এমন একটা ভাব করছে যেন ওখানে কিছুই ঘটেনি, মানে আপ্পু বিষয়টা ভুলেই গিয়েছে। সমুদ্র বলে, আমি ভেবেছিলাম ও এভাবে সমাধান করার চেষ্টা করছে। তখন অপর্ণা জানতে চায়, আপনি কিভাবে বুঝতে পারলেন যে সে ভুলে গেছে? সমুদ্র বলে, পরের দিন আপ্পু আমার কাছে এসে জানায় তার গান মিসিং। তখন আমি তাকে গত দিনের কথা মনে করিয়ে দেই। এরপর থেকে সে মাঝে মধ্যেই আমার কাছে আসতে থাকে এবং যখনই আসে তখনই সে আমাকে একই প্রশ্ন করত আর আমি একই উত্তর দিতাম। কিন্তু তাকে দেখে বোঝা যেত যে প্রতিবারই এসব সে প্রথমবার শুনছে। একদিন আমি তাকে প্রশ্ন করি, এই জন্য রাগ করে চলে যায়। এদিকে থানায় সিআই আপুকে বলছে, আমার মনে হয় আপনি আগে থেকেই জানতেন আপনার গান মিসিং, কিন্তু আপনি কাউকে জানাননি। তার মানে আপনি সবার থেকে কিছু লুকাচ্ছেন। সিআই যত কথাই বলুক না কেন আপু কোনো উত্তর দেয় না। এদিকে অজয় থানার বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে। এর মধ্যে শেখর কল করে। অজয় জানায় ভেতরে জিজ্ঞাসাবাদ চলছে। শেখর বলে, দেখো তুমি তো তোমার বাবার কন্ডিশন জানো, তার একটা রুটিন ব্রেক হলে কিন্তু তাকে কন্ট্রোল করা যাবে না। সেজন্য অজয় শিবাকেও বলে, যাকে তোমরা জিজ্ঞাসাবাদ করছো সে তোমার আমার মতো সুস্থ কোনো মানুষ না, তার হেলথ ইস্যু আছে। অন্যদিকে অপর্ণা বাড়ি ফিরে সে পোড়া স্তূপের কাছে যায় এবং দেখে আগুনে পোড়ানোর কিছু কাগজ এখনো জ্বলেনি। অপর্ণা এমন কিছু কাগজ কালেক্ট করে ঘরে নিয়ে আসে এবং সেগুলোর মধ্যে একটি নোটবুক খুলতেই দেখে সেখানে লেখা রয়েছে 6টি বুলেট ছিল, সেখান থেকে 2টা মিসিং। আর এটা দেখে অপর্ণা আপ্পুর ঘরে যায় এবং দেখতে পায় ঘরের প্রতিটা ড্রয়ারে আলাদা আলাদা চাবি, ড্রয়ার ভর্তি বিভিন্ন রকম নোটপ্যাড। এদিকে অজয় থানায় এসে সিআইয়ের সাথে আপ্পুর মেন্টাল ইস্যু নিয়ে কথা বলে। শেখর জানায় তার কিছু মনে থাকে না। এমনকি অজয় আপ্পুর টার্মিনেশন লেটারটিও দেখায়, যে সমস্যার জন্য বাবাকে 16 বছর আগে অবসর দেওয়া হয়েছিল। আর এটা দেখা মাত্রই সিআই ভিতরে গিয়ে আরেকজনের সাথে কথা বলে। 16 বছর আগে যাকে এই সমস্যার কারণে অবসর দেওয়া হয়েছে সে কিভাবে গানের লাইসেন্স পেল, আর এই ভেরিফিকেশনটাও আমরাই করেছিলাম। এখন জানাজানি হলে আমাদেরই বিপদ। এই জন্য তারা আপ্পুকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অপর্ণা আপ্পুর আলমারি খুলে দেখে আলমারি ভর্তি ফাইল আর ফাইল, প্রতিটিতে আলাদা আলাদা ট্যাগ লাগানো আছে। চাচ্চুর ফাইলটিও সে পায়। সে আলমারির একটা গোপন জায়গা পায়, সেটা খুলতে এসে দেখে সেখানে আপুর গানটি রাখা। অপর্ণা তো পুরাই হতবাক, যে গান নিয়ে এত কিছু সেটা এখানে, আর আপুর নিজের কাছে গান রেখে এত কিছু কেন করছে। এর মধ্যে অজয় আপ্পুকে নিয়ে বাড়ি ফিরে আসে। আপ্পু তার রুমে ঢুকে বুঝতে পারে তার রুমে কেউ ঢুকেছিল। এই জন্য আপ্পু হট্টগোল বাঁধিয়ে দেয় এবং অপর্ণাকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। এরপর অপর্ণা বাহিরে এসে শেখরের সাথে কথা বলছিল। শেখর বলে আসলে সে সবসময় নিজেকে প্রস্তুত রাখে, সেই জন্য নোটস বানায়। অপর্ণা বলে কেউ যদি মনে রাখার জন্য নোটস বানায় তাহলে সেটা সে নিজেই নষ্ট করে ফেলবে। শেখর বলে হয়তো সে যেসব জিনিস মনে রাখতে চায় না সেসব জিনিস সে নষ্ট করে ফেলে, যেমনটা আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করে থাকি। আপ্পুর জন্য এটি একটি আশীর্বাদ, কারণ ওই শুধু জানে ও কি মনে রাখতে চায় আর কি মনে রাখতে চায় না। এরপর শেখর চলে গেলে অজয় ঘরে ফিরে। অপর্ণা সেই নোটস দেখিয়ে বলছিল, দেখো এখানে 2টি বুলেট মিসিং, যেমনটা বাবা সমুদ্রের কাছে জানতে চেয়েছিল বানরকে কয়টা গুলি করেছিল। অজয় বলে, তুমি বাবার ঘরে ঢুকেছিলে? অজয় টেবিলের ওসব দেখতে পেয়ে সেগুলো ফেলে দেয় আর অপর্ণাকে বলে, সবার মতো তুমিও বাবাকে দোষী বানাচ্ছ? অপর্ণা তখন গানটি বের করে দেখায় এবং বলে, বাবার রুম থেকে আমি এটা পেয়েছি। বানরের হাতে গানটি বাবা নিজের দাবি করে বাবা নিশ্চয়ই কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করছে, আর এই জন্যই এই গানের মিসিংয়ের নাটক বানিয়েছে। নয়তো সে জেনে শুনে কেন গানটা লুকিয়ে রাখবে, আর সবাইকে মিথ্যাই বলবে বা কেন যে গানটা হারিয়ে গেছে।
আমি তোমার এখানে কোনো ছুটি কাটাতে আসিনি। এই পরিবার আমারও, আমার সবার জন্য চিন্তা হয়, চাচুর জন্য। ওরও তো তোমার সাথে এখানে থাকার কথা ছিল। অ্যাটলিস্ট আমি শুধু জানতে চাই চাচুর সাথে কি হয়েছিল। অজয় তখন সরি বলে এবং বলে, বাবা এমন কন্ডিশন, তোমার এমন সন্দেহ, আমি বাবাকে কি করে প্রশ্ন করি? সে তো আমার বাবা, তাই না? অপর্ণা বলে, আমি তোমাকে বলছি না তুমি তাকে অপরাধীর চোখে দেখো, কিন্তু এক মুহূর্তের জন্য নিজেকে চাচ্চুর বাবার জায়গা থেকে তো দেখো। তার উপর বাবার এমন কন্ডিশন, একমাত্র সেই জানে কোনটা তার মনে আছে আর কোনটা নেই। তিনি ইচ্ছে করলেই সব জানাতে পারেন, কিন্তু তিনি এমন ভাব করছে যেন কিছুই জানেন না। কেউ তাকে কখনো প্রশ্নও করবে না। বাবার কানে 2টি বুলেট মিসিং, তাই মিসিংয়ের নাটকটা হয়তো এই জন্যই করেছে যেন কেউ কখনো জানতে না পারে ওই বুলেট 2টি কোথায় গেছে। অপর্ণার কথা, যদিও সে সব কিছু পুড়িয়ে দিয়েছে, এমনও তো হতে পারে চাচুর কি হয়েছে এর উত্তর তার ভিতর আছে। এরপর অজয় বলে, যেমনটা তুমি প্রশ্ন করছো বাবারও একই প্রশ্ন। বাবা নিজেও চাচুর বিষয়ে তদন্ত করেছে, কিন্তু কার কাছে জানতে চাইবে, কোথা থেকে শুরু করবে সেটা না বুঝে পেয়ে সে চাচুর স্কুলে গিয়ে খুঁজতে থাকে। এমনকি ওইসব জায়গায় গিয়ে খোঁজ করে যেখানে চাচু যেতে পারে। বাবা নিজেও এটা খুঁজতে চেষ্টা করছে। চাচুর মিসিংয়ের ব্যাপারে তার কোনো হাত নেই তো। চাচুর নিখোঁজের ব্যাপারে সে মূলত নিজেকে জানতে চেষ্টা করে, কারণ সে নিজেকে সন্দেহ করে। সে খুঁজে যে তার দ্বারা কোনো কিছু হয়েছে কিনা। সে ইনভেস্টিগেশন করে খুঁজে বের করে, যার প্রমাণ তার কাছে থেকে যায়। কিন্তু সত্যিটাকে চাপা দিতে সেই প্রমাণগুলো সে পুড়িয়ে নষ্ট করে দেয়। আর সেটা আমাদের থেকে লুকাতে না, নিজের স্মৃতি থেকে মুছে ফেলতে। কিন্তু যখন সে ভুলে যায় সে কী তদন্ত করেছিল, তখন আবারও নতুন করে শুরু করে। আর এমনটা বারবারই চলতে থাকে। যখন সে বাড়ি ফিরে আসে আমাকে সে একই প্রশ্ন করে, আমিও তাকে একই উত্তর দিয়ে যাই। আর সেও এমনভাবে শোনে যেন মনে হয় প্রথমবার শুনছে। অপর্ণার মনে পড়ে শেখর বলেছিল, যখন সে কোনো কিছু ভুলে যেতে চায় তখন সে এগুলো নষ্ট করে ফেলে। অপর্ণা বলে, তার মানে বাবা অলরেডি সলভ করে ফেলেছে। অপর্ণা বলে, তুমি যেমন বলছো যে চাচুর বার্থডের দিন অর্থাৎ 19শে মার্চ চাচু নিখোঁজ হয়েছিল, আর সেদিন তোমরা হসপিটালে ছিলে, কিন্তু পুলিশ রিপোর্ট বলছে চাচু 20শে মার্চ নিখোঁজ হয়েছে। সেদিন তো তোমরা বাড়িতে ছিলে, তার মানে কি তুমি কিছু একটা লুকিয়েছো? এটা শুনে অজয় কাঁদতে থাকে। আর আমরাও সত্যিটা জানতে পারি। সিন সেই দিন অজয় প্রবীণা আর চাচুকে বাড়িতে নামিয়ে দিয়ে কোনো একটা কাজে বাহিরে গিয়েছিল। এরপর অজয় রাতে ঘরে ঢুকে দেখে মেঝেতে চাচুর রক্তাক্ত মরাদেহ পড়ে আছে, পাশেই সেই গান। প্রবীণাও স্তব্ধ হয়ে পড়ে আছে। প্রবীণা জানায়, চাচুর হাতে গান দেখে সে গান নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু চাচু দিচ্ছিল না। তখনই আচমকা ফায়ার হয়ে চাচু মারা গেছে। প্রবীণা শুধু কাঁদছিল আর বলছিল, আমার ছেলেকে আমি চাই, কিন্তু সেটা তো আর সম্ভব না। অজয় আর প্রবীণা স্তব্ধ হয়ে মেঝেতেই বসেছিল। এর কিছুক্ষণ সময় পর আপ্পুও বাড়িতে আসে। এটা দেখে অজয় তার কাছে এগিয়ে যায়, কিন্তু আপ্পু কিছু একটা বকবক করতে করতে আবার বেরিয়ে যায়। এজন্য অজয় কিছু বলতে পারেনি। কিন্তু অজয় আবার রুমে এসে দেখে প্রবীণা অনেকগুলো পেন কিলার খেয়ে নিয়েছে। তাই অজয় কোনো মতে দরজাটা বাহিরে লাগিয়ে প্রবীণাকে নিয়ে হসপিটালে চলে যায়। তারপর অজয় প্রবীণার কিছু ডকুমেন্ট নিতে বাড়িতে আসে, কিন্তু সে ঘরে এসে হতবাক। মেঝেতে চাচু নেই, গানও নেই, এমনকি রক্তের দাগটুকুও নেই। অজয় শব্দ পেয়ে এসে দেখে আপু টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে। এমনকি আপু চুপচাপ খাবার শেষ করে নিজের ঘরে চলে যায়। অজয় শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এখান থেকে সিন চলে যায় কয়েকদিন পর। প্রবীণা এখন বাড়িতে খুবই অসুস্থ। অজয় জানালা দিয়ে দেখতে পায় আপু ওই জায়গায় দাঁড়িয়ে কিছু একটা পোড়াচ্ছে। এই জন্য অজয় এগিয়ে যায়। অজয়কে দেখে আপু বলে, আমি শুধু জানতে চাচ্ছিলাম আমার দ্বারা চাচুর কোনো ক্ষতি হয়েছে কিনা। যেটাকে কখনো ঠিক করা যাবে না সেটা নিয়ে মিথ্যা বলাটাও ঠিক না। বিএমসি হসপিটালের কেমোথেরাপি রিপোর্ট বলছে তোমরা 19 তারিখ হসপিটালে গিয়েছিলে। আমার গান থেকে 2টা বুলেট শর্ট ছিল। সমুদ্রের কাছ থেকে আমি জানতে পেরেছি একটা গুলি কি হয়েছে, কিন্তু দ্বিতীয় গুলিটি কোথায় গেল আমি জানি না। তোমাদের দুজনের মধ্যে কার হাত থেকে এটি হয়েছে আমি কখনো জানতেও চাইবো না। যদি সেটা মিস্টেকও হয় তবু এটা মার্ডার বলে গণ্য হবে। প্রবীণার এখন যে কন্ডিশন, এই মুহূর্তে অন্য কোনো ইস্যু সহ্য করার ক্ষমতাও নেই। এরপর থেকে আমিও তোমাকে অপরাধী হিসেবে দেখব না। যে সত্যটা কারো কোনো কাজে আসবে না সেটা রেখে কী লাভ, সব পুড়ে ছাই হয়ে যাক। আমি জানি আমার রূপটা কখনো ভালো হবে না, তারপর আমি খুশি আমি সত্যিটা জানতে পেরেছি। এটা বলতে অজয় আপুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ আপু জেনে গেছে চাচুর কি হয়েছে, আর যেটা ঘটেছে সেটা অ্যাক্সিডেন্টলি। তাই আপু নিজের ছেলে আর ছেলের বউকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। অজয় বলে, ওই রাত থেকে এখন একটি প্রশ্ন মাথায় ঘুরছে, চাচুর বডি কোথায় গেল। আমি যে বাবাকে প্রশ্ন করব
কিন্তু আমি জানি না বাবার এটা মনে আছে কি না। যদি না থেকে থাকে তবে প্রশ্ন করলে উল্টা তার মনে পড়ে যাবে, যেমনটা সে বলেছিল যে সত্য কারো কোনো কাজে আসে না, সেটা রেখে কী লাভ। এই জন্যই অজয় শুধু সব কিছু দেখেই গিয়েছে। সিনের কয়েকদিন পর একটা এনজিও থেকে খবর এসেছে কোথাও চাচুর মতো একজনকে দেখা গেছে। এজন্য অজয়রা নাগপুর যাচ্ছে। কিন্তু অজয় আর অপর্ণা জানে তারা চাচুর সাথে দেখা করতে যাচ্ছে না। তার মানে এমন কিছু বাস্তবতা থাকে যা জেনেও না জানার অ্যাক্টিং করতে হয়। এদিকে আপু আবারও নতুন করে তদন্ত শুরু করেছে, আর তার জীবনটাও একটা টাইম লুপে আটকে গেছে। সে চাচুর নিখোঁজের জন্য তদন্ত করে, আর যখন সে সত্যিটা জানতে পারে তখন সব তথ্য পুড়িয়ে ফেলে। কারণ সে নিজেও জানে না ওই রাতে কিভাবে চাচুর গুলি লেগেছিল, কিন্তু পুলিশ জানলে অজয়কে সন্দেহটা করবে। এই জন্য আপু নিজের সন্তানকে প্রোটেক্ট করতে এই কঠিন বাস্তবতাকে ভুলে যাওয়ার জন্য সব কিছু পুড়িয়ে ফেলে। তবে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়, চাচুর বডিটার কি হয়েছে, যেটা এখনও অজানা। তবে আমার মনে হয় চাচুর বডিটা ওই রাতে আপ্পুই সরিয়েছিল। হয়তো ওই রাতে আপু বডিটা দেখতে পেয়ে ছেলে আর ছেলের বউকে বাঁচাতে বডিটা মাটি চাপা দিয়েছিল। তবে সেটা কোথায়? এখানে আরেকটা ক্লু আছে, আপ্পু কিন্তু বারবারই একই জায়গাতে কাগজগুলো পোড়ায়, কারণ একমাত্র আপ্পুই জানতো চাচুর বডি কোথায়। তাই এমনটা হতে পারে যেখানে সে চাচুকে মাটি চাপা দিয়েছিল সেখানে কাগজগুলি পুড়িয়েছিল, যাতে তার মনে থাকে এই জায়গাটাতে চাচুকে রাখা হয়েছে। আবার আপ্পু সামনের জমি বিক্রি করলেও এই জমিটা বিক্রি করেনি, কারণ সে চায় না কেউ কখনো চাচুর বিষয়ে জেনে যাক। এটা একান্তই আমার অভিমত। তবে আপনাদের কি মনে হয় চাচুর বডি কি হয়েছে? ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।